কত সন্ধে এলো অপূর্ব রক্ত মেঘের মুকুট মাথায়। দুপুরের খরতর রোদ এলো উন্মাদিনী ভৈরবীর বেশে। গভীর নিশীথে জ্যোৎস্না বরণী সুরসুন্দরীর সাজে হিম স্নিগ্ধ বনকুসুমের সুবাস মেখে, আকাশ ভরা তারার মালা গলায়, অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে, দিকবিদিক ব্যাপী বিরাট কালী মূর্তিতে। একটা দিনের কথা জীবনে কখনো ভুলব না। সেদিন দোল পূর্ণিমা। কাছারির সিপাহীরা ছুটি চেয়ে নিয়ে সারা দিন ঢোল বাজিয়ে হোলি খেলেছে। সন্ধ্যের সময়ও নাচ গানের বিরাম নেই দেখে আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত হেড অফিসের জন্য চিঠিপত্র লিখলাম। কাজ শেষ হতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে একেবারে জমে যাওয়ার উপক্রম হয়েছে। একটা সিগারেট ধরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে উঁকি মেরে মুগ্ধ ও বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম। ফুলকিয়া বৈহারের পরিপূর্ণ জ্যোৎস্না রাতের রূপ আমি এই প্রথম দেখলাম। দরজা খুলে বাইরে এসে দেখলাম কেউ কোথাও নেই। সিপাহীরা ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দ অরণ্য ভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত। এখানে খুব বড় বড় গাছ নেই, ছোটখাটো বনঝাউ ও কাশবন। তাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদা বালি মেশানো জমি ও শীতের রোদে অর্ধ শুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়ে এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে যা দেখলে মনে কেমন ভয় হয়। মনে হয় এক অজানা পরিরাজ্যে এসে পড়েছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটবে না। তারপর ফুলকিয়া বৈহারের জ্যোৎস্না রাত কতবার দেখেছি, আর প্রত্যেকবারই মনে হয়েছে জ্যোৎস্না যে এত অপরূপ হতে পারে, মনে এমন ভয় মিশ্রিত উদাস ভাব আনতে পারে, বাংলাদেশে থাকতে তা তো কোনোদিন ভাবিও নি। একদিন ডিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প থেকে ফেরার সময় সন্ধ্যের মুখে বনের মধ্যে পথ হারিয়ে ফেললাম। বনভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জঙ্গলাবৃত বালিয়াড়ি টিলা। টিলার মাথায় উঠে চারদিকে তাকিয়ে দেখলাম যদি কোনো দিকে কাছারির মহাবীরের ধ্বজার আলো দেখা যায়, কিন্তু না, কোনো দিকে আলোর চিহ্ন নেই। 2 ঘন্টা ঘুরেও যখন জঙ্গলের কুল কিনারা পেলাম না, তখন হঠাৎ মনে পড়ল নক্ষত্র দেখে দিক ঠিক করি না কেন। দেখলাম গ্রীষ্মকাল, কালপুরুষ প্রায় মাথার ওপর, সপ্তর্ষিমণ্ডল খুঁজেই পেলাম না। সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিরূপণের আশা ছেড়ে ঘোড়াকে ইচ্ছে মতো ছেড়ে দিলাম। মাইল 2 গিয়ে জঙ্গলের মধ্যে একটা আলো দেখা যেতে সেটা লক্ষ্য করে সেখানে গিয়ে দেখলাম জঙ্গলের মধ্যে 20 বর্গ হাত পরিষ্কার জায়গায় একটা খুব নিচু ঘাসের খুপড়ি। কুঁড়ের সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের কাছ থেকে একটু দূরে একটা লোক বসে কি যেন করছে। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনে লোকটি চমকে উঠে দাঁড়িয়ে বলল, কে? তারপরেই আমায় চিনতে পেরে তাড়াতাড়ি কাছে এসে আমাকে খুব খাতির করে ঘোড়া থেকে নামালো। হ্যাঁ বাবু, আসেন বাবু, আসেন আসেন। লোকটার দেওয়া একটা ঘাসের চাটাইয়ে বসে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? গনু মাহাতো, জাতে গঙ্গোতা। আচ্ছা, তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়?
হুজুর মোষ চড়াই। আমার ঘর এখান থেকে 10 কোস উত্তরে ধরমপুর লক্ষ্মণিয়া টোলা। নিজের মোষ কতগুলো? 5টা মোষ আছে হুজুর। কথাটা শুনে বেশ অবাক হলাম। 10 ক্রোশ দূরের গ্রাম থেকে 5টা মোষ সম্বল করে লোকটি এই নির্জন বনের মধ্যে মহিষ চুরির খাজনা দিয়ে একা খুপড়ি বেঁধে মোষ চড়ায় দিনের পর দিন, মাসের পর মাস। এই ছোট্ট খুপড়িটাতে কি করে সময় কাটায়? কলকাতা থেকে নতুন এসেছি, শহরের থিয়েটার বায়োস্কোপে লালিত যুবক আমি। তখন সেটা বুঝতে পারিনি। পরে বুঝেছিলাম যে গনু মাহাতোর জীবনের ধারণাটাই এরকম। জঙ্গলে মোষ চড়ানো, কুঁড়ে বেঁধে একা থাকা। এটা অত্যন্ত সাধারণ কথা, এর মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? গনু কাঁচা শালপাতায় একটা লম্বা পিকা বা চুরুট তৈরি করে আমার হাতে সসম্ভ্রমে দিয়ে অভ্যর্থনা জানালো। আগুনের আলোতে ওর মুখ দেখলাম। বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, কিন্তু মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি। মাথার চুল সব সাদা, কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সেও প্রত্যেকটি মাংসপেশি আলাদা আলাদা করে গুনে নেওয়া যায়। গনু আগুনে আরো বেশি কাঠ ফেলে দিয়ে নিজেও একটি শালপাতার পিকা ধরালো। আগুনের কুণ্ডের মণ্ডলীর বাইরে ঘোরতর অন্ধকার ও ঘন বন। গনু, একা এখানে থাকো, জন্তু জানোয়ারের ভয় করে না? ভয় ডোর খুললে আমাদের কি চলে হুজুর? আমাদের যখন এই ব্যবসা, সেদিন রাতে তো আমার খুপির পিছনে বাঘ এসেছিল। মোষের 2টো বাচ্চা আছে, ওদের উপর তাক। শব্দ শুনে রাতে উঠে টিন বাজাই, মশাল জ্বালি, চিৎকার করি। রাতে আর ঘুম হইল না হুজুর। শীতকালে তো সারা রাত এই বনে ফেউ ডাকে। তাহলে খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়? চাল ডাল? হুজুর, দোকানে জিনিস কিনবার মতো পয়সা কি আমাদের আছে? না আমরা বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাই। এই জঙ্গলের পিছনে আমার 2 বিঘে খেড়ি ক্ষেত আছে। খেড়ি দানা সিদ্ধ, আর জঙ্গলে বাথুয়া শাক হয়, তাই সিদ্ধ আর একটু লুন এই খাই। এই ফাগুন মাসে জঙ্গলে গুরমি ফল ফলে, লুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগে। সে সময় 1 মাস এই অঞ্চলের যত গরিব লোক গুরমি ফল খেয়ে কাটিয়ে দেয়। দোলে দোলে ছেলে মেয়ে আসবে জঙ্গলের গুরমি তুলতে। রোজ রোজ খেড়ির দানা সিদ্ধ আর বাথুয়া শাক ভালো লাগে? কি করব হুজুর, আমরা গরিব লোক। ভাত এই অঞ্চলের মধ্যে কেবল রাসবিহারী সিং আর নন্দলাল পাড়ে আছে না, ওরা খায় দুবেলা। সারাদিন মহিষের পিছনে ভূতের মতন খাটি হুজুর। সন্ধ্যার সময় ফিরি যখন, তখন এত খিদে পায় যে যা খেতে পায় তাই ভালো লাগে। এই বয়সে ওর স্বাস্থ্য দেখে অবাক হলাম। সাহসও যে আছে এটা মনে মনে স্বীকার করতে হলো। গনু সে রাতে আমাকে কাছারিতে পৌঁছে দিল, কিন্তু গনুকে আমার এত ভালো লাগলো যে কতবার বিকেলবেলা তার খুপড়ির সামনে আগুন পোহাতে পোহাতে গল্প করে কাটিয়েছি তার বোধহয় হিসেব নেই। গনুর মুখে কত অদ্ভুত কথা শুনতাম। উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আঁতুড়ে ছেলের হেঁটে বেড়ানোর কথা। ওই নির্জন জঙ্গলে সেসব গল্প ভীষণ রহস্যময় লাগত। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলে মনে হয়েছিল বন্য মহিষের দেবতা টাঁড় বারোর কথা। সে গল্প পরে বলবো। গ্রীষ্মকাল পড়তে গ্রান্ট সাহেবের বটগাছের মাথায় পীরপৈঁতি পাহাড়ের দিক থেকে একদল বক উড়ে এসে বসল। দূর থেকে মনে হয়
যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরে গিয়েছে। একদিন অর্ধ শুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পেতে কাজ করছি। সিপাহী মুনেশ্বর সিং বলল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ালা ও আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের এক ব্যক্তি আমার সামনে এসে সেলাম করল ও আমার নির্দেশ মতো একটা স্টুলের ওপর বসল। বসেই সে একটি পশমের থলে বের করল। তারপর থলেটির ভেতর থেকে খুব ছোট একখানা জাঁতি ও দুটো সুপুরি বের করে সুপুরি কাটতে আরম্ভ করল। পরে কাটা সুপুরি হাতে রেখে 2 হাত জোর করে সামনে মেলে ধরে সসম্ভ্রমে বলল, সুপারি লিজিয়ে হুজুর। সুপুরি ওভাবে খাওয়া অভ্যেস না থাকলেও ভদ্রতার খাতিরে নিলাম। কোথা থেকে আসা হচ্ছে, কি চাই? আমার নাম নন্দলাল ওঝা, মাইতিল ব্রাহ্মণ। কাছেরি থেকে 11 মাইল দূরে সুংঠিয়া দিয়ারাতে বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। আমি এসেছি এই পূর্ণিমার দিন আমার বাড়িতে আপনাকে নেওতা দিতে। এই সৌভাগ্য কি আমার হবে হুজুর? 11 মাইল দূরে এই রোদে নিমন্ত্রণ খেতে যাওয়ার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হলাম। তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করবার লোভও সংবরণ করতে পারলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্যে দিয়ে কাদের একটি হাতি আসছে দেখা গেল। হাতি কাছারিতে আসলে মাহুতের মুখে শুনলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে নিয়ে যেতে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, হাতিতে চড়েই নন্দলালের বাড়িতে রওনা হলাম। সবুজ বনশীর্ষ আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকেছে। দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিকে ঘিরে যেন মায়ালোক রচনা করেছে। আমি সেই মায়ালোকের অধিবাসী, বহুদূর স্বর্গের দেবতা। সুংঠিয়া গ্রামে হাতি ঢুকলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়িয়ে আছে আমায় অভ্যর্থনা জানানোর জন্য। গ্রামে ঢুকে কিছু পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10 খানা, সবই আলাদা আলাদা। প্রকাণ্ড উঠোনের মধ্যে ইতস্তত ছড়ানো। আমি বাড়িতে ঢুকতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হলো। চমকে গিয়েছি। এমন সময় হাসি মুখে নন্দলাল ওঝা এসে আমায় অভ্যর্থনা করে বাড়িতে নিয়ে গিয়ে একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসালো। আসেন আসেন। কিছুক্ষণ পর খাওয়ানোর ব্যবস্থা শুরু হলো। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা, সামনে এমন আকারের একখানি পিতলের থালা এলো যাতে করে আমাদের দেশে দুর্গাপুজোর বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো পুরি, বাথুয়া শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই আর পেঁড়া। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ আগে কখনো দেখিনি। আমায় দেখার জন্য উঠোনে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে ও আমার দিকে তারা এমন ভাবে চাইছে আমি যেন এক অদৃষ্টপূর্ব জীব। শুনলাম এরা সকলেই নন্দলালের প্রজা। ফেরার সময় নন্দলাল একটি ছোট থলি আমার হাতে দিয়ে বলল, হাজুরের নজর। আশ্চর্য হয়ে গেলাম। থলিতে অনেক টাকা, তা 50-এর কম তো নয়। এত টাকা কেউ কাউকে নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়।
নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলে একটা টাকা নিয়ে থলিটা তার হাতে ফিরিয়ে দিয়ে বললাম, তোমার ছেলেপুলেদের পেড়া খাইয়ে দিও, নন্দলাল কিছুতেই ছাড়বে না। আমি সে কথায় কান না দিয়ে বাইরে এসে হাতির পিঠে চড়লাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে এলো, সঙ্গে তার বড় ছেলে। আমি তাকে সমাদর করলাম, কিন্তু খাবার প্রস্তাবে তারা রাজি হল না। শুনলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হাতের তৈরি কোনো খাবারই খাবে না। অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে বলল, হুজুর, আমার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার, তো আপনি তাকে বহাল করেন হুজুর। কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে, সে পোস্ট তো খালি নেই। হুজুর, মালিক তো আপনি, আপনি মনে করলে কি না হয়। সে আবার কিরকম কথা? ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করছে, তাকে ছাড়িয়ে দেব কোন অপরাধে? কত রুপিয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলেন? আমি আজ সাঁঝেই হুজুরকে পৌঁছে দেব, কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতেই হবে হুজুরের। এবার বলেন কত দিতে হবে হুজুরকে? এতক্ষণে বেশ বুঝতে পারলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করেছিল তার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশের লোক যে এমন ধড়িবাজ তা জানলে কখনো ওখানে যাই? আচ্ছা, বিপদে পড়েছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলেই বিদায় করলাম। বুঝলাম নন্দলাল আশা ছাড়ল না। আরেকদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নন্দলাল আমাকে দেখে মিষ্টি মোলায়েম হেসে বলল, নমস্কার হুজুর। হুজুর, আপনি তো সবই জানেন, আমি আপনাকে 1200 টাকা নগদ দিব, আমার ছেলেকে শুধু কাজে লাগিয়ে দেন। আরে তুমি পাগল হলে নাকি নন্দলাল? আমি বহাল করবার মালিক নই। যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো। তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়াবো কোন অপরাধে? বলে বেশি কথা না বাড়িয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করে তুললাম। তখনও বুঝিনি নন্দলাল কেমন ভয়ানক প্রকৃতির মানুষ। এর ফল আমাকে ভালো করেই ভুগতে হয়েছিল। 19 মাইল দূরবর্তী ডাকঘর থেকে ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলে সপ্তাহে 2 বার মাত্র ডাকঘরে লোক গিয়ে চিঠিপত্র নিয়ে আসত। আজ 8-9 মাস এখানে আসার ফলে দিনের পর দিন, রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্ররাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না আর বনের মধ্যে নীলগাইয়ের দৌড় দেখতে দেখতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারিয়ে ফেলেছি, ডাকের চিঠি কয়েকখানির মধ্যে দিয়ে আবার তার সাথে একটা সংযোগ স্থাপিত হতো। নির্দিষ্ট দিনে জওয়াহরলাল সিং ডাক নিয়ে এলো। পকেট থেকে চিঠির তাড়া বের করে মুহুরী বাবুর হাতে দিল। চিঠি পড়তে পড়তে চারপাশের জঙ্গলের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি আমি এখানে কোনোদিন থাকব। কলকাতার আড্ডা ছেড়ে এমন জায়গায় দিনের পর দিন কাটাবো। একখানা বিলিতি ম্যাগাজিনের গ্রাহক হয়েছি, আজ সেটাই এসেছে। মোড়কের ওপরে লেখা উড়োজাহাজের ডাকে। যদি সত্যি কথা বলতে হয়, জীবনে ভেবে দেখার শিক্ষা এইখানে এসেই পেয়েছি। নিজের মনকে এমন করে কখনো উপভোগ করিনি। এখানে হাজার রকম অসুবিধের মধ্যেও সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পেয়ে বসেছে দিন দিন।
কলকাতার কোলাহল, বন্ধু বান্ধবের অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভেবেছি এই জীবন আমার পক্ষে অসহ্য। কলকাতাতেই আমার সব। পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে যে সেখানে যাব? কিন্তু সদর আপিসের বিনা অনুমতিতে কলকাতায় যেতে পারি না। তাছাড়া অর্থ ব্যয়ও এত বেশি যে 2-5 দিনের জন্য যাওয়া পোষায় না। কয়েক মাস সুখে দুঃখে কাটানোর পর ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নেই, ফাল্গুনে না, চৈত্রে না, বৈশাখেও না। সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সারা জঙ্গল মহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব শুকিয়ে গেল। পূবে একমাত্র কুশি নদী ভরসা। সে আমাদের মহালের পূর্বতম প্রান্ত থেকে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপার পর্যন্ত বিস্তৃত। চারধার যেন দাউ দাউ করে জ্বলছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসে দিয়ে বয়ে চলেছে। দুপুরের রোদের এমন ভয়ানক রুদ্র রূপ এর আগে কখনো দেখিনি। চৈত্র বৈশাখ মাসে এসব দেশে এক একদিন পশ্চিম দিক থেকে বালির ঝড় বয়। কাছারি থেকে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধুলোর আড়ালে ঢেকে যায়। কোনো কোনো সময় রামধনিয়া টহলদার এসে জানায় কুয়োতেও জল নেই। কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরে বালির ভেতর থেকে আধ বালতি তরল কদর্ম স্নানের জন্য আমার জন্য নিয়ে আসে। সেই ভয়ানক গ্রীষ্মে সেটাই তখন অমূল্য। একদিন দুপুরের পর কাছারির পিছনে একটি হরিতকি গাছের তলায় অল্প ছায়ায় দাঁড়িয়ে আছি। হঠাৎ চারদিকে তাকিয়ে মনে হলো দুপুরের এমন চেহারা কখনো তো দেখিনি। তাকিয়ে দেখলাম দূর প্রান্তরের সর্বত্র কম্পমান তাপ তরঙ্গ ও তার ওপাশে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। আমি সাহারা দেখিনি, টাকলামাকান মরুভূমি দেখিনি, গোবি দেখিনি, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস বেশ দেখতে পেলাম। কাছারি থেকে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। একদিন সন্ধে তাপ কমে এলে ঘোড়ায় বেরিয়ে ওই কুণ্ডিটার পাশে জঙ্গলের পথে গিয়ে পৌঁছলাম। পিছনে গ্রান্ট সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাচ্ছিল। জঙ্গল পেরিয়ে কুণ্ডির ধারে গিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। কুণ্ডির চারদিকে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টি প্রকাণ্ড মোষ একসঙ্গে জল খাচ্ছে। সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত, ওই করাত আর শঙ্খচিতি শ্রেণীর। এই ধরনের মোষ আগে কখনো দেখিনি। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লোম, বিপুল শরীর, কাছেও কোনো লোকালয় বা মহিষ বাথান নেই। তাহলে এই মোষ এলো কোথা থেকে? ভাবলাম খাজনা ফাঁকি দেবার উদ্দেশ্যে কেউ লুকিয়ে হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করে থাকবে। কাছারির কাছাকাছি এসেছি মুনেশ্বর সিং চাকলাদারের সাথে দেখা। তাকে কথাটা বলতেই সে একেবারে চমকে উঠল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর? হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। ও পোষা ভ্যাঁস লয়, ও হইল বুনো ভ্যাঁস হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ওখানে কোথাও জল নাই তো। কাছারিতে তখনই কথাটা রাষ্ট্র হয়ে গেল।
সকলেই এক বাক্যে বলল, হুজুর খুব জোর বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেত। হ্যাঁ, বুনো মহিষের হাতে পড়লে বড় নিস্তার নাই। আর এই সন্ধ্যেবেলায় নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তারা করতো, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। ভগবান কা কৃপা है। যা বলছে बहुत कृपा है। তারপর থেকে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হয়ে দাঁড়ালো। অনাবৃষ্টি যত হতে লাগলো, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রচণ্ড হয়ে উঠতে লাগলো, খবর আসতে লাগলো সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খেতে দেখেছে। এছাড়া বন মহিষ, হরিণের পাল, নীলগাই আর বুনো শুয়োর তো আছেই। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা খবর পেলাম নৈরিত কোণে মাইল খানেক দূরে জঙ্গলে ভয়ানক আগুন লেগেছে এবং আগুন ক্রমশ কাছারির দিকে এগিয়ে আসছে। সবাই মিলে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেখলাম প্রচুর ধোঁয়ার সঙ্গে রাঙা অগ্নিশিখা লক লক করে বহু দূর আকাশে উঠে গিয়েছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস। এক একটা স্ফুলিঙ্গ পড়ার সঙ্গে সঙ্গে গোটা গাছ জ্বলে উঠছে। সেদিকে যত দূর দৃষ্টি যায় ঘন নীল বর্ণ ধূম রাশি ও অগ্নিশিখা আর চটচট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম থেকে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটে আসছে আমাদের খড়ের বাংলোর দিকেই। সকলেরই মুখ শুকিয়ে গেল। দাবানল এসে পড়ল বলে কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুদ এখানে। এছাড়া আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই। সিপাহীরা শুকনো মুখে ভীত কণ্ঠে বলল, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে বের করো, চলো তাড়াতাড়ি। জনাকতক লোক লেগে গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তারই যতটা পারা যায় কেটে পরিষ্কার করতে। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভেঙে ছিঁড়ে ছুটে পশ্চিম থেকে পূর্ব দিকে নীলগাইয়ের দল, শেয়াল, খরগোশ প্রাণ ভয়ে দৌড়চ্ছে। একদল বন্য শূকর তো ছানাপোনা নিয়ে কাছারির উঠোন দিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় ছুটে গেল। ও অঞ্চলের বাথান থেকে পোষা মোষের দল ছাড়া পেয়ে প্রাণপণে ছুটছে। এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়ে শোঁ করে উড়ে পালালো। পিছনে পিছনে একটা বড় ঝাঁক লাল হাঁস। अरे पानी कहाँ से है भाई? अरे ये लाल हंस का जोड़ा कहाँ से आया भैया राम लगन? বাপু রাখ, এখন প্রাণ নিয়ে টানাটানি। লাল হাঁস কোথা থেকে এলো তার পরিচয়তে কি দরকার? पानी नहीं मिलेगा क्या? থাম। আগুন 20 মিনিটের মধ্যে এসে পড়ল। তারপর 10-15 জন মিলে প্রায় ঘন্টা খানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! কোথাও জল নেই, আধ কাঁচা গাছের ডাল ও বালি একমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের আর রোদের তাপে দৈত্যের মতো বিভীষণ হয়ে উঠেছে। সর্বাঙ্গে ছাই আর কালি, হাতের শিরা ফুলে গিয়েছে। এদিকে কাছারির সমস্ত জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও বের করে বিশৃঙ্খলভাবে উঠোনে ফেলা হচ্ছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে? মুহুরী বাবুকে ক্যাশ আর দলিলের বাক্সটা গুছিয়ে রাখতে বললাম। কাছারির উঠোন ও পরিষ্কার জায়গায় বাধা পেয়ে আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বেয়ে নিমেষের মধ্যে পূর্ব দিকে ছুটল। এ যাত্রা
কাছারিটা কোনো ক্রমে রক্ষা পেয়ে গেল।